অবশেষে কি সত্যি জামিন পেল ব্যারিস্টার সুমন? রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা। আওয়ামী লীগের তৎপরতা কি রাজনৈতিক অঙ্গনে সত্যি বাড়তে চলেছে? একদিকে শেখ হাসিনার ফেরার ঘোষণা, অন্যদিকে ব্যারিস্টার সুমনের জামিন। কি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে? আওয়ামী লীগের তৎপরতা কি দিন দিন আরও বাড়তে চলেছে? আর কি হবে যদি ডিসেম্বরে শেখ হাসিনা সত্যি চলে আসে? এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঘিরে নতুন আলোচনা। সমঝোতা নাকি সাংবিধানিক সিদ্ধান্ত? রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কি ছিল কোনো সমঝোতা? কেন হঠাৎ বঙ্গভবন ছাড়লেন তিনি? তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে, নাকি বিদেশ যাওয়ার পথ খুলে দেওয়া হচ্ছে? আজকের প্রতিবেদনে থাকছে এসব প্রশ্নের বিশ্লেষণ এবং এখন পর্যন্ত প্রকাশিত তথ্যের সারসংক্ষেপ। দর্শক, ব্রেকিং বিডি নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত। একটি আদালতের রায়, একটি রাজনৈতিক বার্তা, আর দেশের রাজনীতিতে নতুন প্রশ্ন। বাংলাদেশে কি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে? আজকের এই প্রতিবেদনের শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের বিশ্লেষণেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শহীদুল হক সুমন, যিনি সবার কাছে ব্যারিস্টার সুমন নামে পরিচিত। হাইকোর্ট সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে জামিন দিয়েছেন। বিচারপতি শেখ জাকির হোসেন এবং বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জামিন পাওয়া মানেই কারামুক্ত হওয়া নয়, কারণ ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। ফলে সব মামলা আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাবেন কিনা সেটি আদালত পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে এর নানা ব্যাখ্যা দিচ্ছেন। তবে আদালতের সিদ্ধান্তকে সম্মান করা এবং আইনি প্রক্রিয়ায় শেষ হওয়ার আগ পর্যন্ত চূড়ান্ত মন্তব্য না করাই সবচেয়ে দায়িত্বশীল অবস্থান। অন্যদিকে সাম্প্রতি সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আওয়ামী লীগের তৎপরতা দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে কিছু রাজনৈতিক সংগঠনের সমর্থকদের সীমিত পরিসরে অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি ও উপস্থিতির খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বিভিন্ন দল নিজেদের সাংগঠনিক অবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে, অর্থাৎ এখানে আওয়ামী লীগের কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে সরকারি বা নির্ভরযোগ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে যে এটিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন একটি পরিসংখ্যান নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী 1 কোটি টাকা বা তারও বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসেবে সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান প্রকাশের পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে এই সম্পদ বৃদ্ধির পেছনের কারণ কি। তবে অর্থনৈতিকবিদরা মনে করছেন, শুধু হিসাবের সংখ্যা বৃদ্ধি পেলেই কোনো অনিয়ম হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। ব্যবসায়িক সম্প্রসারণ, সম্পদের মূল্যবৃদ্ধি, বৈধ বিনিয়োগ কিংবা অন্যান্য অর্থনৈতিক কারণেও বড় অঙ্কের আমানত বাড়তে পারে। যদি কোথাও অনিয়মের অভিযোগ থাকে তাহলে সেটি তদন্তের মাধ্যমে প্রমাণ হওয়াই সঠিক পদ্ধতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন শাসন এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা। একদিকে আদালতের বিচারিক প্রক্রিয়া চলবে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এটাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক চিত্র। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রাজনৈতিক ঘটনাকে ঘিরে অসংখ্য ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু এসব ভিডিওর সব তথ্য যে যাচাইকৃত এমন নয়। অনেক সময় ব্যক্তিগত মতামতকে সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়, আবার অনেক ক্ষেত্রে ভবিষ্যৎবাণীকেও নিশ্চিত তথ্য হিসেবে প্রচার করা হয়। সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো যে কোনো তথ্য বিশ্বাস করার আগে অন্তত 2 বা 3টি নির্ভরযোগ্য সংবাদ সূত্র থেকে সেটি যাচাই করা। মনে রাখতে হবে, একটি আদালতের আদেশ, একটি রাজনৈতিক বক্তব্য কিংবা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, এই 3টি বিষয়ে কখনোই এক হতে পারে না। রাজনীতি পরিবর্তনশীল, আদালতের প্রক্রিয়া চলমান এবং তদন্তাধীন বিষয়ে সময়ের সঙ্গে সঙ্গে নতুন তথ্য সামনে আসতেই পারে। তাই ধৈর্য, তথ্য যাচাই এবং যুক্তি নির্ভর বিশ্লেষণ, এই 3টি বিষয়ই একটি সুস্থ সমাজের ভিত্তি। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, মতের পার্থক্য থাকতেই পারে, রাজনৈতিক প্রতিযোগিতাও গণতন্ত্রের অংশ, কিন্তু আইনকে সম্মান করা, আদালতের রায় মেনে চলা এবং গুজব থেকে দূরে থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কারণ একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে আবেগ দিয়ে নয়, সত্য, তথ্য এবং আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।
এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। নতুন কোনো যাচাইকৃত তথ্য বা সরকারি ঘোষণা প্রকাশিত হলে আমরা তা আপনাদের সামনে দ্রুত তুলে ধরব। সচেতন থাকুন এবং সবসময় তথ্য যাচাই করে মতামত গ্রহণ করুন। ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঘিরে নতুন আলোচনা। সমঝোতা নাকি সাংবিধানিক সিদ্ধান্ত? রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কি ছিল কোনো সমঝোতা? কেন হঠাৎ বঙ্গভবন ছাড়লেন তিনি? তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে নাকি বিদেশ যাওয়ার পথ খুলে দেওয়া হচ্ছে? আজকের প্রতিবেদনে থাকছে এসব প্রশ্নের বিশ্লেষণ এবং এখন পর্যন্ত প্রকাশিত তথ্যের সারসংক্ষেপ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। পদত্যাগের পর থেকেই রাজনৈতিক দল, বিশ্লেষক এবং বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা সামনে এসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব আলোচনার অনেক অংশই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পূর্ণ হয়েছে। এরপর তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর নিজ বাসভবনে চলে যান। একই সময় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে দাখিল করার খবরও প্রকাশিত হয়। অভিযোগে বলা হয়েছে, জুলাইয়ের ঘটনাবলীর সময় তার ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। তবে অভিযোগ দাখিল মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কাউকে দোষী বলা যায় না, এটি আইনের মৌলিক নীতি। এদিকে সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তার সরকারি কার্যক্রমের জন্য বিশেষ সাংবিধানিক সুরক্ষা ভোগ করেন তিনি। ফলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার প্রশ্নে আইনগত বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগের আগে কোনো সমঝোতা হয়েছিল কিনা। তবে সরকার বা সাবেক রাষ্ট্রপতির পক্ষ থেকে এখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো নথি প্রকাশ করা হয়নি। তাই এসব তথ্যকে এখনো নিশ্চিত সত্য হিসেবে নয়, বরং প্রকাশিত দাবি হিসেবে দেখা উচিত। আরও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসার সম্ভাবনা রয়েছে। তার শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের পরামর্শে বিদেশে যাওয়ার প্রস্তুতির কথাও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে সরকারি অনুমোদিত বা আনুষ্ঠানিক সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে কোনো অভিযোগ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচিত হবে। একই সঙ্গে সাংবিধানিক রাষ্ট্রপতিকে যে সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো প্রযোজ্য আইন অনুযায়ী বিবেচনা করা হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতিকে লক্ষ্য করে আলাদা কোনো আর্থিক তদন্তের পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি নতুন কোনো নির্দিষ্ট তথ্য বা অভিযোগ আসে, তখন প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে তার সবগুলোই নির্ভরযোগ্য নয়। অনেক সময় রাজনৈতিক বক্তব্য, ব্যক্তিগত মতামত এবং যাচাই না হওয়া তথ্য একই সঙ্গে প্রচারিত হয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত সরকারি ঘোষণা, আদালতের সিদ্ধান্ত এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্যের উপর গুরুত্ব দেওয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আইন ও সংবিধানের আলোকে হওয়াই স্বাভাবিক, আবেগ, গুজব কিংবা রাজনৈতিক পদক্ষেপ নয়।